আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা ৪৬তম বিসিএস পরীক্ষা যেই পরীক্ষাটার আজকে অনুষ্ঠিত হলো। এই পরীক্ষার গণিত অংশের যেই পরীক্ষা এটার গণিত অংশের এবং মানসিক দক্ষতা অংশের ব্যাখ্যা সহ সমাধান আমরা আজকে করব। ব্যাখ্যা সহ সমাধান কেন করা দরকার? এইটা এই ধরনের কোশ্চেন যদি আরো পরীক্ষায় আসে, যাতে করে আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা পরীক্ষা দিয়েছেন তারাও মিলাই নিতে পারেন যে আপনার অ্যান্সারটা সঠিক হলো নাকি ভুল হলো। তাই আজকে আমরা আহ, ব্যাখ্যা সহ কোশ্চেন গুলার অ্যান্সার আসলে করব। তো ঠিক আছে, আপনারা সবাই রেডি হয়ে যান। আমরা কোশ্চেন গুলার এক এক করে আমরা অ্যান্সার করি। ওকে, তো আসেন। আমাদের আজকে কিন্তু খুবই ইন্টারেস্টিং, এই ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা দেখবেন যে এই টাইপের কোশ্চেন গুলো আমি অনেকবার করিয়েছি, না আপনাদের মনে আছে? একবারে এই যে ৪৬তম বিসিএস পরীক্ষায় আমি যে প্রথম যে কোশ্চেনটা আমি যে সেটটা পেয়েছি সেটার প্রথম যে কোশ্চেনটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি 3/2 চেয়ে বড়। এই ধরনের কোশ্চেন কতবার করিয়েছি আপনাদের মনে আছে? আপনারা জাস্ট মানে আমার যারা ফ্রি ক্লাস করেছেন তারাই কিন্তু সব কোশ্চেন গুলোর অ্যান্সার পেরেছেন, মানে ম্যাক্সিমাম কোশ্চেন গুলোরই অ্যান্সার পেরেছেন। যারা পেইড কোর্স করেছেন তাদের কথা বাদই দিলাম, ফ্রি কোর্সে কিন্তু এগুলো বেশিরভাগই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথম যে বিষয় এটা হচ্ছে নিচের কোন সংখ্যাটি হচ্ছে 3/2 চেয়ে বড়। এইটার আমি কথা বলেছিলাম যে 3/2 চেয়ে যদি বড় এরকম যদি আমাদেরকে কম্পেয়ার করতে দেয়, প্রত্যেকটার পাশে 3/2 লিখে আমাকে করতে হবে। সেটা কি রকম? আমি যদি 3/2 যদি পাশে লিখি, 33 আর 3 গুণ করলে হয়, এই যে বজ্র গুণন করতে হয়, 33 আর 3 গুণ করলে হয় 99, আর 2 গুণন 50 করলে হয় 100। তার মানে 100 তো 3/2 এর এই পাশে 100 গেছে, তার মানে এই সংখ্যাটা তো এখানে বড়। তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না, কারণ 3/2 যে বড় লাগবে, মানে এই পাশেরটা বড় লাগবে। এইবার যদি আমি এখানে 3/2 নেই, তাহলে এখানে আসতেছে 3 8 24, আর এখানে আসে 11 2 22। যেহেতু 24 সংখ্যাটা বড়, তার মানে এই সংখ্যাটা বড়। তার মানে এখানে অবশ্যই আমাদের অ্যান্সার চলে আসবে খ নাম্বারটা। এখানে আমাদের অ্যান্সার চলে আসবে খ নাম্বারটা। সবাই ক্লিয়ার? বুঝেছি? তাহলে 1 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কিন্তু খ নাম্বারটা। তো এই ধরনের কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষার সামনে চলে আসবে। সবাই খুবই মনোযোগ সহকারে ক্লাসগুলো করলে, মানে ক্লাসটা যদি করেন, তাহলে এইখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন যখন আগামী পরীক্ষাগুলোতে আসবে সবাই অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, এই টাইপের কোশ্চেন আপনি দেখেন, একটা একটা করে কোশ্চেন দেখবেন, 46তম বিসিএস পরীক্ষায় আসা কোশ্চেন দেখবেন, আর মনে হবে যে এই কোশ্চেনটা এই পেজেই করেছেন, ইউটিউব চ্যানেলেই করেছেন। মানে সব কোশ্চেন গুলাই মানে ঘুরাই ফেরাই কিন্তু করানো হয়েছে। দেখেন, বলছে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? আমি আপনাদেরকে এই ক্লাসটা নেওয়ার সময় বারবার করে বলেছিলাম, চক্রবৃদ্ধি মূলধন মানে কিন্তু মুনাফা আসল। চক্রবৃদ্ধি মূলধন যেই কথাটা বলেছে, তার মানে মূলধন তো আসলে 400 টাকা। মূলধন তো আসলে 400 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন, এই অঙ্কটা আমি 3 নিয়মে করা শিখিয়েছিলাম। আমি 3টা নিয়মই আপনাদেরকে রিমাইন্ড করে দিতে চাই। যে একটা নিয়ম ছিল সূত্র দিয়ে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা ছিল হচ্ছে C = P × 1 + R⁴ পি মানে হচ্ছে পি মানে হচ্ছে আসল মানে 400 টাকা, 1+ মানে 1+, আর মানে হচ্ছে 5%, অর্থাৎ 5 ভাগ হবে হবে হচ্ছে 100, মানে আসবে n মানে হচ্ছে 2 বছর। তাহলে এখানে আমাদের আসলে আসবে এরকম যে 400, এটা কাটাকাটি করলে আমাদের পাচ্ছি আমরা 1/20। 20 যদি আমরা লসাগু করি, তাহলে 20 + 1 মানে 21, তার উপরে স্কোয়ার আছে মানে 2 বার 21/20 আসলে আমাদের গুণ যাবে। 21/20 আসলে আমাদের গুণ যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি 0 0 যদি কেটে দেই এই দুটা শূন্যের সাথে, এখানে 2 2 4-এর সাথে 4 4 কাটায় 21 আর 21 গুণ করলে হবে 441। তাহলে এইখানে কিন্তু আমাদের 441 অ্যান্সার চলে আসতেছে। ঠিক আছে? ওকে, 441 আমাদের অ্যান্সার চলে আসতেছে। এইটা ছিল 1 নাম্বার প্রসিডিওর। 2 নাম্বার প্রসিডিওর শিখে রাখেন। আজকেই তো জীবনে শেষ পরীক্ষা না, তাই না? আরো তো জীবনে পরীক্ষা দেবেন, শিখে রাখেন। 2 নাম্বার প্রসিডিওর আমি বলেছিলাম, এই ধরনের অঙ্ক করার একটা সহজ উপায় হলো, আপনি যদি ভেঙে ভেঙে অঙ্কটা করেন। আপনি যদি চিন্তা করেন আপনার মূলধন ছিল 400 টাকা, তাহলে আপনার পার্সেন্টেজ হচ্ছে 5%। তাহলে 400 টাকা এর 5% যদি আমরা বলি, 400 এর 5% যদি আমরা বলি, তাহলে 400 এর 5% মানে 400 × 5/100। 100 দিয়ে কাটাকাটি করলে এখানে আমাদের কিন্তু 4 আসবে, মানে হচ্ছে 20 টাকা।
তার মানে 1 বছর পরে আপনার টাকা দাঁড়াবে হচ্ছে 400 প্লাস 20 মানে হচ্ছে 420 টাকা। যেহেতু এটা চক্রবৃদ্ধি মূলধন, তাই দ্বিতীয় বছরে আবার 420 টাকা এর আবার 5% আপনি মুনাফা পাবেন। 420 এর এবার 5% মুনাফা পাইলে 420 গুণন 5 ভাগ 100 যদি করা যায়, আমি 0 আর 0 কেটে দিলাম, আর 5 দ্বিগুণে আমরা যদি 10 কেটে দেই, এখানে পাচ্ছি আমরা 21 টাকা। তাহলে আমাদের আগে ছিল 420, 420 এর সাথে আমরা যদি 21 যোগ করি তাহলে হবে 441 টাকা 2 বছর পরে। আমরা এইভাবে করেও ভেঙে ভেঙে করতে পারি। এবং যারা আমার শর্টকাট একটা নিয়ম দেখেছেন ম্যাজিক ম্যাথ বইয়ে, আমার যে ম্যাজিক ম্যাথ বইয়ে যে শর্টকাট নিয়মটাও দেখেছেন, এই বেসিক নিয়ম বাদে 3 নাম্বার নিয়মটা হিসাবে যদি আমি কথাটা বলি, তাহলে শর্টকাট নিয়মের কথা আমি বলেছিলাম যে 400 টাকা যে আছে, যেহেতু বলছে 5%, তাহলে আমি শর্টকাট নিয়মটা বলে 100 এর মানে গুণন 5% বললে 105% আমরা হিসাব করব, যেহেতু মুনাফা আসল আমরা হিসাব করছি। তাহলে 105% মানে 105 ভাগ 100 গুণন 105 ভাগ 100, 2 বার গুণ যাবে, কেন? 2 বছরের কথা বলেছে তাই। 0 0 এখানে কাটা, 0 0 কাটা, আমরা যদি এখানে যদি কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 একে 5, 5 দিয়ে কাটলে 5 20 100। আবার এখানে যদি আবার আমরা 5 দিয়ে কাটি, 4 দিয়ে কাটি, 4 5 20, এইবার 5 দিয়ে কাটলে এখানে আসবে আবার 21, 21 21 গুণ করলে 441। আপনি 3 নিয়মের যে কোনো এক নিয়মে করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এইবার 3 নাম্বার কোশ্চেনটা আসেন। বলেন তো 3 নাম্বার কোশ্চেনে অ্যান্সার কত দিয়েছেন? 3 নাম্বার কোশ্চেনটাও খুবই এটা একটা অনেকটা মেন্টাল অ্যাবিলিটি টাইপের কোশ্চেন। হ্যাঁ, খুবই ইজি একটা কোশ্চেন। এখানে বলেছে যে 100 হতে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত? সংখ্যা দুটার অনুপাত আসলে কত? এখানে একটা জিনিস বুঝতে হবে, 100 এর চেয়ে বড় দুইটা পূর্ণ সংখ্যার যোগফল 300, এরকম তো পৃথিবীতে অনেক সংখ্যা হইতে পারে। যেমন হইতে পারে 100 এর চেয়ে বড়, আপনি মনে করতে পারেন যে 110 হইলো আর 190 হইলো, তাও তো 300 হবে। অথবা 101 হইলো, তারপরে 199 হলো, এরা যোগ করলেও তো 300 হবে। তার মানে এখানে অ্যান্সার অনেক হইতে পারে, এদের অনুপাত তো ভিন্ন ভিন্ন হইতে পারে, কিন্তু আপনার অপশন দেখে বুঝতে হবে এগুলোর মধ্যে কোনটা অপশন আসলে কারেক্ট হবে। এখানে প্রথম বিষয়টা হচ্ছে, এইটা করার সবচেয়ে সহজ প্রথম উপায়টা হচ্ছে এরকম, যে অনুপাতটা আমার ততই হবে, যেহেতু যোগফল দেওয়া আছে 300, তাহলে আমাকে বুঝতে হবে এখানে যে অনুপাতের যোগফল যাতে 300 দিয়ে যাতে ভাগ যায়। অনুপাতের এখানে যোগফল হচ্ছে 10, এখানে যোগফল হচ্ছে 7, অনুপাত দুইটার যোগফল। এখানে অনুপাতের যোগফল হচ্ছে 5, আর এখানে অনুপাতের যোগফল হচ্ছে 8। যেহেতু 300-কে 7 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা অপশন হওয়ার কোনো কারণ নাই। মানে যেহেতু 300-কে আমাদের 8 দিয়েও ভাগ যায় না, তার মানে এটাও হওয়ার কোনো কারণ নাই। আমাদের 10 হতে পারে, আর হচ্ছে আমাদের মানে 5 হতে পারে। আমরা একটু আগে চিন্তা করি, যদি 1:9 হয় তাহলে আমাদের অঙ্কটা কি রকমের হবে। দেখেন, যে অনুপাত যদি 1:9 হয়, তাহলে অনুপাতের যোগফল হচ্ছে 10, তার মানে অনুপাতে যেইটার যোগফল 10, সংখ্যাতে সেইটার যোগফল হচ্ছে 300। তাহলে অনুপাতে যেটার মানে 1, সংখ্যাতে সেইটার মান হবে 300 ভাগ 10 মানে 30। তাহলে একটা সংখ্যা হইলো 30, আর অপর সংখ্যাটা হবে হচ্ছে 9। 9 এর মান হবে 30 গুণন হচ্ছে 9 করলে 270। তাহলে এখন দেখেন এই দুটা সংখ্যাই কি 100-র চেয়ে বড়? কিন্তু আপনার বলেছে দুইটা সংখ্যাই হইতে হবে 100-র চেয়ে বড়, তার মানে ডেফিনেটলি এইটা অ্যান্সার হইতে পারে না। মানে আপনি এলিমিনেশন প্রসেসেও বলে দিতে পারবেন 2:3 আসলে অ্যান্সার হবে। সেটা কিরকম করে? অনুপাতের এখানে যোগফল হচ্ছে 5, 5-এর মান যদি আমরা 300 ধরি, তাহলে আমরা 1-এর মান আমরা ধরতে পারবো যে 300 ভাগ হচ্ছে 5 মানে 60। তার মানে 1-এর মান যদি 60 হয়, আমাদের একটা মান দেওয়া আছে 2, তাহলে 2-এর মান হবে হচ্ছে 120, আর 3-এর মান হবে 180। তার মানে এই দুইটা সংখ্যার যোগফল হচ্ছে আমাদের 180। তার মানে ডেফিনেটলি আমাদের 2:3 হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই যে অসমতার অঙ্ক আমার ইউটিউব চ্যানেলে সার্চ দিলে অসমতার অঙ্ক যেগুলো পাবেন, তার মধ্যে প্রথম 10 মিনিট পড়লেই এই কোশ্চেনটার সলভ আপনি পেয়ে যাবেন। প্রথম 10 মিনিট, আর পরের দিকে তো মডুলাসের অঙ্কগুলো আছে। প্রথম 10 মিনিটের মধ্যে এই টাইপের অসমতার অঙ্ক, আমি বলেছিলাম অসমতা থেকে কোশ্চেন আসবে, বিন্যাস থেকে কোশ্চেন আসবে, সমাবেশ থেকে কোশ্চেন আসবে, সবগুলা থেকে কোশ্চেন আসছে। এখন বিসিএস এ প্রতিবার ট্রেন্ডিং যেটা, সেই অনুপাতেই আসলে কোশ্চেন আসতেছে। তাহলে দেখেন, x² - 7x + 12 আমাদের বলেছে লেস দেন ইকুয়াল হচ্ছে 0। আমরা যদি এইটার উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এমন কোন দুইটা সংখ্যা আছে যাদের যোগফল হচ্ছে 7? আমরা জানি 4 আর 3 যোগ করলে 7 হয়। তার মানে অবশ্যই x - 4, যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে -4 আর -3 হবে। তার মানে x - 4 × x - 3 লেস দেন ইকুয়াল 0 হবে।
আমি আপনাদেরকে বারবার করে এই কথাটা বলেছি, এইটা করার পরে অসমতার অঙ্ক একটা নিয়মটা হচ্ছে এরকম যে x-4, এখানে যে মাইনাস থাকলে আপনি প্লাস মানটা নিবেন, এখানে মাইনাস থাকলে প্লাস মানটা নিবেন, আর প্লাস থাকলে মাইনাস মানটা আমরা নিব। এইটা নেওয়ার পরে একটা, যদি আমি লাস্টের দিন এই কথাটা আমি বলে দিছিলাম, যদি লেস দ্যান ইকুয়াল আপনি দেখেন কথাটা, তাহলে জাস্ট আপনি ছোটটা আগে লিখবেন, তারপরে লেস দ্যান ইকুয়াল চিহ্নটা বসাবেন, তারপরে এক্স চিহ্নটা বসাবেন, তারপরে লেস দ্যান ইকুয়াল আবার চিহ্ন বসাবেন, তারপরে এইটা হবে আপনার অ্যান্সার। মানে 3 অথবা 3-এর চেয়ে বড়, 4 অথবা 4-এর চেয়ে ছোট, এইটা হবে আমার অ্যান্সার। এবং যদি গ্রেটার দেন ইকুয়াল থাকতো, যদি ইকুয়াল না থাকতো তাহলে ইকুয়ালটা বাদ যাইতো। যদি গ্রেটার দেন ইকুয়াল থাকতো তখন আমি বলেছিলাম তখন হয়তো এক্স লেস দেন 3 অথবা অথবা হচ্ছে এক্স গ্রেটার দেন 4। এই কথাগুলা বোঝার জন্য আপনি একটু অসমতার ক্লাসটা দেখে আসতে পারেন। যেহেতু লেস দেন ইকুয়াল আছে, তাহলে 3 থেকে 4-এর মধ্যে 3 এবং 4 দুটেই হতে পারে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে গ নাম্বার। এটা অবশ্যই গ নাম্বার অ্যান্সার হবে। কেন? লেস দ্যান ইকুয়াল আছে, লেস দ্যান ইকুয়াল মানে 3ও হতে পারে 4ও হতে পারে, এবং এখানে তার মানে এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট দেওয়ার পিছনে কারণ হচ্ছে 3ও হবে এবং 4ও হতে পারে, তাই থার্ড ব্র্যাকেট। যদি এটা লেস দ্যান ইকুয়াল না থাকতো তাহলে খ নাম্বারটা হইতো 3,4 ফার্স্ট ব্র্যাকেটে হইতো। তার মানে আপনার কিন্তু অ্যান্সার কি হবে? আপনার কিন্তু অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বারটা। ক্লিয়ার? বুঝেছি? ওকে, এইবার দেখেন, এইবার যদি আমরা বলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল যদি 2 হয়, তাহলে আবার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল 1 হয়, তাহলে এইটার মান আসলে কত? এইটার মান বের করতে হইলে আপনি নর্মাল যে প্রসিজিওর সেটা প্রসিজিওরই ফলো করতে পারেন, যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করেন। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2x ইন্টু টোয়াইস ওয়াই, তাহলে 4xy প্লাস আসতেছে ওয়াই স্কোয়ার। সেম ভাবে আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, ওয়াই স্কোয়ার প্লাস 4yz প্লাস আসতেছে 4z স্কোয়ার, এখানে 4y স্কোয়ার হবে, মানে 2 এর স্কোয়ার তো 4, প্লাস হচ্ছে জেড স্কোয়ার প্লাস 4zx প্লাস হচ্ছে 4x স্কোয়ার। তাহলে এখন দেখেন, এখানে এক্স স্কোয়ার একটা, এইখানে এইখানে এক্স স্কোয়ার আছে 4টা, তাহলে আছে 5টা এক্স স্কোয়ার, তাহলে 5 ইন্টু এক্স স্কোয়ার, এরকম করে 5টা আমরা ওয়াই স্কোয়ার পাবো, এরকম করে আমরা 5টা আবার জেড স্কোয়ার পাবো। তাহলে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর প্লাস 4 কমন নিলে আসবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে আমরা এইখান থেকে কি পাচ্ছি? 5 ইন্টু, এইখানে মান আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান হচ্ছে 2 প্লাস 4 ইন্টু এটার মান আসলে 1, তার মানে 10 প্লাস 4 মানে আমাদের অ্যান্সার আসতেছে 14। তাহলে অ্যান্সার আসলে আমাদের ঘ নাম্বার মানে 14 হবে অ্যান্সার। স্যার আবার একটু 4 নাম্বারটা বলেন। 4 নাম্বারের অ্যান্সার হবে এইটা 3 থেকে 4-এর মধ্যে, যেহেতু লেস দ্যান ইকুয়াল আছে, লেস দ্যান ইকুয়াল থাকার ফলে আমাদের থার্ড ব্র্যাকেট থাকবে 3 থেকে 4-এর মধ্যে, মানে 3 এবং 4 সহকারে 3 থেকে 4-এর মধ্যে। যদি লেস দেন ইকুয়াল কথাটা না থাকতো তাহলে ফার্স্ট ব্র্যাকেট থাকতো। ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে বলেছে যে 3x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 3, 5x প্লাস ওয়াই ইকুয়াল আছে হচ্ছে 21। তাহলে আমরা যদি এইখান থেকে বের করার চেষ্টা করি যে 8x ইকুয়াল আসতেছে আমাদের 24, তাহলে এখান থেকে x এর মান আসতেছে 24/8 মানে 3। তাহলে x এর মান যদি আমরা 3 বসাই, তাহলে 3 ইন্টু 3 মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 3, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল 3 মাইনাস 9 মানে মাইনাস 6, অর্থাৎ ওয়াই এর মান 6। তাহলে আমরা 3 এবং 6 এই দুটো আমরা আসলে অ্যান্সার পাচ্ছি, 3 এবং 6, x, y ইকুয়াল হচ্ছে 3,6। ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। এটার অ্যান্সার পেরেছেন? দেখেন তো এটার অ্যান্সার কি হবে। এটা একটা সূচকের অঙ্ক, যে হাফ ইন্টু 2 টু দি পাওয়ার x মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল দেওয়া আছে 4। তাহলে প্লাস 1টা যদি আমি এই পাশে নিয়ে যাই, আর 2 দিয়ে যেহেতু ভাগ আছে, 2 দিয়ে ভাগ করলে আমরা কি জানি যে সূচকের ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। 2 মানে তো 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ x মাইনাস 3 মাইনাস পাওয়ারটা যদি 1 করে দেই, আর এই প্লাস 1 এই পাশে আছে, এই পাশে গেলে মাইনাস 1 হবে, 5 মাইনাস 1 মানে আসলে 4। তার মানে আসলে আমাদের যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে এক্স 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইকুয়াল 2 এর উপরে হচ্ছে স্কোয়ার, অর্থাৎ আমরা বলতে পারি এক্স মাইনাস 4 ইকুয়াল 2, তার মানে এক্স এর মান হচ্ছে 4 প্লাস 2 মানে 6 হবে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সারটা চলে আসবে 6। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে আমাদের 6।
ওকে, এইবার চলে আসেন লগের অঙ্ক, যে লগ √8 বেজে আছে, এইটা ইকুয়াল আছে এক্স ইকুয়াল 3, 3 পূর্ণ হচ্ছে 3 এর 1, এটা আসলে দেয়া আছে। আচ্ছা, প্রথম কথা যে আমরা জানি লগের লগ যদি উঠে যায়, এই লগটা যদি উঠে যায়, তাহলে আমাদের কি হয়, এই যে এক্স মানে বুক বরাবর যেটা থাকে, হ্যাঁ, বুক সমান হচ্ছে পায়ের উপর বল্টু, এক্স সমান হচ্ছে পায়ের উপর, এই যে এটা পা বরাবর আছে, পা টু দি পাওয়ার বল্টু, এই পাশেরটাকে আমি বল্টু বলেছিলাম। আচ্ছা, এইটা মানে কি আসলে 3 পূর্ণ 3 এর 1 মানে কি, 3 3 9 আর 1 হচ্ছে 10/3, তার মানে এক্স সমান হবে √8 টু দি পাওয়ার পায়ের উপরে হচ্ছে বল্টু 10/3। এখন এই মানটা যদি আমরা একটু বের করার চেষ্টা করি, ভালো করে বুঝেন, এই মানটা যদি আমরা একটু বের করার চেষ্টা করি, এইটা মানে কি আসলে, এইটা মানে হচ্ছে √8 মানে হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ, তার মানে 8 টু দি পাওয়ার হচ্ছে হাফ, 8 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার হচ্ছে আমাদের 10/3, তাই না? 8 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার হচ্ছে আমাদের 10/3। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 8 টু দি পাওয়ার হাফ ইন্টু 10/3 যদি গুণ করি, কাটাকাটি করলে 5/3 আসে, তার মানে 8 টু দি পাওয়ার 5/3। বলেন তো 8 টু দি পাওয়ার 5/3 এর মান কত? আপনি এইভাবে করে করতে পারেন, 8 মানে তো 2 এর উপর কিউব, টু দি পাওয়ার 5/3, পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয় তাহলে 3 ইন্টু 5/3, 3 3 কাটা গেল, 2 টু দি পাওয়ার 5 মানে 32, যদি 5 বার 2 গুণ করি তাহলে আমাদের 32 অ্যান্সার আসবে। তার মানে এক্স এর মান হবে এ নাম্বার, এক্স এর মান হবে হচ্ছে 32, মানে আমাদের এ নাম্বারটা আসলে অ্যান্সার হবে। কথা কি বোঝা গেছে? আমাদের অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বার। আবার দেখেন, খেয়াল করেন, মানে লগ এইটা যে আছে, আপনি জাস্ট লগটা উঠে গেলে এক্স সমান হবে √8 টু দি পাওয়ার 10/3, এই মানটা বের করাই আপনার কাজ, মানে এই যে পায়ের উপর যে বল্টু, এই মানটা বের করাই আপনার আসলে কাজ। কেউ কেউ এভাবেও করতে পারে যে √8 মানে তো 2 এর উপর কিউব, আর রুট মানে তো পাওয়ার হাফ, তার মানে 8 টু দি পাওয়ার 3/2 টু দি পাওয়ার হচ্ছে 10/3, পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয় তাহলে 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 10/3 যদি আমরা গুণ করি, 3 3 কাটা, এখানে এখানে কাটাকাটি করলে 2 টু দি পাওয়ার 5 আসে, 2 টু দি পাওয়ার 5 মানে আমাদের আসলে 32, মানে 5 বার 2 গুণ করলে 32 আসবে। ঠিক আছে, 5 বার 2 গুণ করলে আমাদের 32 আসবে, এইভাবে করেও করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, তো এটার অ্যান্সার কে কি দিচ্ছেন বলেন, এটার অ্যান্সার কে কি দিয়েছেন, এটার অ্যান্সার কে কি দিয়েছেন? প্রথম কথা, প্রথম এমন একটা অঙ্ক আসলো যে 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য কিন্তু 30 দ্বারা বিভাজ্য, সরি 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। তাহলে আপনি যদি এখন চিন্তা করেন যে 1000-কে আমরা যদি 30 দ্বারা ভাগ করি, 30 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে আমরা বের করে ফেলতে পারবো, যে 3 3 30-এ 90, এখানে আসতেছে 100, 3 30-এ হচ্ছে আমাদের 90, তার মানে আমরা বলতে পারি যে 1 থেকে 1000-এর মধ্যে মোট 30 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে হচ্ছে 33টি, 33টা আসলে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে। কিন্তু বলছে এদের মধ্যে আবার 16 দ্বারা বিভাজ্য, 16 দ্বারা বিভাজ্য 9 হইতে হবে, এই শুধুমাত্র 30 দ্বারা বিভাজ্য হইলেই হবে না, 16 দ্বারা যারা বিভাজ্য তাদেরকে আমাকে বাদ দিতে হবে। এইটার নিয়মটা হচ্ছে 30 এবং 16 দুটা দ্বারাই যারা বিভাজ্য তাদেরকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে 16 আর 30-এর আমাদের লসাগু কত, 16 আর 30-এর যদি আমরা লসাগু করি, 2 দিলে আসতেছে 8, এখানে আসে 15, তাহলে আসতেছে এখানে 120, মানে লসাগু করলে আসতেছে হচ্ছে 240, তাহলে লসাগু করলে যেহেতু 240 আসে, তার মানে 240-এর যারা গুণিতক আছে তারা এখান থেকে বাদ পড়বে, তারা এখান থেকে বাদ পড়বে মানে কি, যে এখানে কয়টা বাদ পড়বে, আমি এখান থেকে 240 দিয়ে যদি আমি 1000-এ ভাগ করি, তাহলে আসলে আমরা এখানে পাবো হচ্ছে 4, 4 শূন্যই হচ্ছে আমাদের 0, আর এখানে আসতেছে আমাদের 4টা সংখ্যা, তাহলে 240 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 4টি, তাহলে 1 থেকে 1000-এর মধ্যে এমন 4টা সংখ্যা আছে এই 33টা সংখ্যার মধ্যে যারা 16 এবং 30 দুটা দ্বারাই বিভাজ্য, তাহলে এই 33টা সংখ্যা যে 30 দ্বারা বিভাজ্য, 30 দ্বারা বিভাজ্য, সেখান থেকে ওই 4টা সংখ্যা কিন্তু আমাকে বাদ দিতে হবে, বাদ দিলে অ্যান্সার হবে 29, এখানে কোনো অপশনে 29 নাই, এটা একটা ভুল কোশ্চেন, এটা একটা ভুল কোশ্চেন, এর কোনো অ্যান্সার নাই। 9 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে 29টি, 9 নম্বরের অ্যাকচুয়াল অ্যান্সার হবে হচ্ছে 29টি। এটা যে যেটা দাগিয়েছেন ফাঁকা রেখেছেন সবাই সবাই এখানে মার্ক পাবেন, যারা ভুল মানে যেটাই অ্যান্সার করেন না কেন, হ্যাঁ, এটা ফুল মার্ক পাবেন, কোনো সমস্যা নাই।
ক্লিয়ার, বুঝা গেছে? মানে 1 থেকে 1000-এর মধ্যে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 33টা, এর মধ্যে 4টা সংখ্যা আছে যারা 2টা দ্বারাই বিভাজ্য, সেই 4টা যদি আমরা বাদ দেই তাহলে আসলে 29টা সংখ্যা থাকে। ওকে, ঠিক আছে। একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 2 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে হচ্ছে 6 সেন্টিমিটার। উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত? একটা যে সিলিন্ডার থাকে, এই সিলিন্ডারের তলগুলোর মোট ক্ষেত্রফলের মান যদি আমরা বলি, মোট ক্ষেত্রফল হচ্ছে যে 2πr+h। অ্যাকচুয়ালি এটা কিভাবে করে আসে আপনাদের, ওই যে বললাম আজকেই তো কথা শেষ না, আরো তো পরীক্ষা আছে। একটা জিনিস মনে রাখবেন, একটা সিলিন্ডারের নিচের পৃষ্ঠটা থাকে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে πr², কারণ এটা বৃত্তাকৃতি। উপরেও একটা বৃত্তাকার আছে, এটাও πr²। তাহলে 2টা πr² যোগ করলে হয় 2πr², 2টা πr² যোগ করলে হয়। আর এর যে বাঁকা তলটা আছে, এই যে বাঁকা, এই জায়গায় আমরা একটা সিলিন্ডারের এই বাঁকা তলটা, এইটার মান হচ্ছে 2πr। এই যে এই পরিধির মানকে আমরা যদি h দ্বারা গুণ করি, পরিধি হচ্ছে 2πr/h, পরিধি হচ্ছে 2πr, তাকে আমরা যদি আমরা উচ্চতা দিয়ে গুণ করি 2πr/h, তাহলে এই দুটার যোগ করলে সবগুলো তলের আসলে যোগফল আসে। তাহলে আমাদের আসলে সূত্র আসতেছে 2πr×r+h। এই সূত্রটা আপনি মুখস্থ রেখে দিবেন, 2πr×r+h আমাদের মুখস্থ রেখে দিতে হবে। তাহলে আমাদের কত আসতেছে বলেন তো? 2πr×r+h এর কথাই যদি আমরা বলি, এখানে তো 2 তো ঠিক আছে, পাই তো ঠিক আছে, আর এর মান আছে 2 সেন্টিমিটার, r+h মানে 2 প্লাস হচ্ছে আমাদের 6, তার মানে এখানে 2 পাই গুণন হচ্ছে 2 গুণন হচ্ছে 8, তাহলে 8 দুগুণে 16 দুগুণে 32 পাই হবে আমাদের অ্যান্সার, তাই না? আমাদের অ্যান্সার হবে 32 পাই, আছে না? এই তো আমাদের অ্যান্সার হবে 32 পাই। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? আমাদের অ্যান্সার কত হবে? হুম, 10 নম্বরের ডি। মানে এটা কি বুঝেছেন? এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, 32 পাই। ওকে, আচ্ছা। কোন ত্রিভুজের দুটি কোণের পরিমাণ, এটা তো বেশি সহজ কোশ্চেন, যে দুইটা কোণের মান দেওয়া আছে, একটা 28 দেওয়া আছে আর একটা দেওয়া আছে 62। তাহলে 28 আর 62, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। এই 28 আর 62 আমরা যদি যোগ করি আমরা পাবো 90। তাহলে 28 আর 62 যোগ করলে 90, তাহলে অপর কোণটাও 90। তাই যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, তাকে কি বলি আমরা? সমকোণী ত্রিভুজ। কিন্তু এটা সমদ্বিবাহু সমকোণী হবে না, কেন? দুইটা কোণ যদি সমান থাকতো তাহলে সমদ্বিবাহু সমকোণী থাকতো, ঠিক আছে? তাহলে সমদ্বিবাহু সমকোণী হইতো। কিন্তু জাস্ট আমাদের একটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি আমরা পাইছি, একটা কোণ 90 ডিগ্রি, আর বাকি দুইটা কোণ তো আলাদা আলাদা কোণ, যেহেতু তার মানে এখানে সমদ্বিবাহু হওয়ার কোনো চান্স নাই। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, জাস্ট একটা কোণ যদি সমকোণ হয়। ক্লিয়ার, বুঝে গেছি? আচ্ছা, ঠিক আছে। এখানে বলছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে আমরা আমরা যদি বলি যে একটা বর্গ আছে, এই এই যে বর্গ, এটা পরিলিখিত বৃত্ত, মানে এই বৃত্তটা বাইরে আছে, বর্গটা এর ভিতরে আছে। এটা করার একেবারে আপনাদেরকে যেগুলো জ্যামিতির ক্লাস নিয়েছি হুবহু এটাতে কমন পড়েছে, একেবারে হুবহু। সেটা কি? এই বর্গটার বাহু বলছে 4, তাহলে বর্গের বাহু যদি 4 হয়, বর্গটার কর্ণ কত? আমরা জানি কি, বাহুকে √2 দ্বারা গুণ করলে কর্ণ পাওয়া যায়। বাহুকে √2 দ্বারা গুণ করলে কর্ণ পেয়ে গেলাম। এখন আমরা জানি বর্গের যে কর্ণটা আছে, এই কর্ণের যদি হাফ বলি, এই কর্ণের যে অর্ধেক আছে সেটাই কিন্তু একটা বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ। এই বৃত্তটার ব্যাসার্ধটা কিন্তু এই কর্ণটার অর্ধেক। তার মানে এই যে 4√2 যে কর্ণ আছে, 4√2 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 2√2টাই হচ্ছে ওই বৃত্তটার আসলে ব্যাসার্ধ। এখন আমরা যদি বলি ওই বৃত্তের ক্ষেত্রফল কত, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত, πr²। তাহলে পাই ইন্টু 2√2 দিয়ে আসলে স্কোয়ার হবে। তার মানে আমরা 2 এর স্কোয়ার মানে 4, √2 এর স্কোয়ার মানে 2, তার মানে আমরা পাবো হচ্ছে 8 পাই বর্গ সেন্টিমিটার। আমাদের অ্যান্সার আসবে ক নাম্বার। ক্লিয়ার, বুঝে গেছে? সবাই বুঝেছি? 8 পাই হবে আমাদের অ্যান্সার। চমৎকার একটা কোশ্চেন। মানে আমি যদি বলি যে এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4,
তাহলে কর্ণের মান হবে কি 4√2, কারণ a√2 মানে বাহু গুণন √2 করলে কর্ণ পাওয়া যায়। তাহলে কর্ণের অর্ধেক কত? 4√2 এর অর্ধেক করলে 2√2। এই কর্ণের অর্ধেক যেটা, সেটাই হচ্ছে ওই বৃত্তটার ব্যাসার্ধ, আর এর মান। তাহলে আমরা পাই r² আমাদের চলে আসবে। ওকে ওকে, ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে, ঠিক আছে, সমস্যা নাই। এবার বলছো কণিক শব্দটির অক্ষরগুলো নিয়ে বিন্যাস সংখ্যা। আপনাদের বিন্যাস সমাবেশের সবচেয়ে প্রথম যে বিন্যাসের যে নিয়ম, যে যতগুলা ডিজিট আছে এর মধ্যে যদি কোনো কিছু রিপিট না থাকে, তাহলে বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5টা। 5টা বর্ণই যদি আমাকে বিন্যাস করতে বলে, 5টা বর্ণই যাদের মধ্যে রিপিট নাই, সেটা কি হবে? ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়াল 5 এর মান কত? 5 × 4 × 3 × 2 × 1, কারণ রিপিট তো নাই। রিপিট তো নাই নাকি? যদি রিপিট না থাকতো তাহলে আপনার ফ্যাক্টোরিয়াল 5 হইতো। কিন্তু দেখতে হবে এখানে সি আছে কয়টা? সি আছে কয়টা? 2টা। সি যেহেতু 2টা আছে, মানে আপনার দেখেন, যদি রিপিট না থাকে, আমি কথার আগে বলি, মনে করেন আপনাকে আমি যদি বলি যে FOX ফক্স, এইটাকে কতভাবে সাজানো যায়? জাস্ট ফ্যাক্টোরিয়াল 3 হইতো, ফ্যাক্টোরিয়াল 3 হইতো, কারণ এর মধ্যে এই তিনটার মধ্যে রিপিট নাই। কিন্তু যেখানে যদি রিপিট থাকে, তাহলে এখানে কি সি আছে 2টা, ও একটা, এন একটা, আই একটা, তাহলে মোট কয়টা হইলো? এখানে মোট আছে 5টা, তার মধ্যে রিপিট আছে কয়টা? 2টা। জয়টা রিপিট থাকে তয়টা দিয়ে আসলে ভাগ করে দিতে হয়। তাহলে 5 এর যদি আমি ফ্যাক্টোরিয়াল করি, তাহলে 5 × 4 × 3 × 2 × 1 ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে 2। আমাদের আলটিমেটলি কত আসবে? 4 5 20, 3 20 হচ্ছে 60 হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে কিন্তু 60। এটা কি ক্লিয়ার? সবাই বুঝেছি? একটু আমাকে বলেন। 12 নম্বরটা, ওকে ঠিক আছে। 12 নম্বরটা তো এটা নিবন্ধনে ওই টাইপের কোশ্চেন আসছিল। আচ্ছা, মানে এই যে দেখেন বিভাজ্যতার এই কনসেপ্টটা বারবার করে কিন্তু ওই কনসেপ্টের বিষয়টা আসতেছে। এ ইকুয়াল এক্স, যেন এক্স হলো 5 এবং 7 দ্বারা বিভাজ্য। আমি আপনাকে কি বললাম একটু আগে? যে বললাম যখন 16, তখন বললাম যে 16 আর 30 দ্বারা বিভাজ্য, তখন আমরা কি করতেছিলাম? 16 আর 30 এর লসাগু করতেছিলাম। সেরকম 5 আর 7 দ্বারা বিভাজ্য হইলে 5 আর 7 এর লসাগু কত? 35। তার মানে যারা আসলে 5 আর 7 দ্বারা বিভাজ্য, তারা আসলে 35 দ্বারা বিভাজ্য। 35 দ্বারা বিভাজ্য 150-এর মধ্যে মোট কয়টা আছে? আমরা যদি 4 দিয়ে করি তাহলে আসতেছে 140। তার মানে মোট চারটা সংখ্যা আছে যারা আসলে 4 দ্বারা বিভাজ্য। মানে আপনি এইভাবে করে চিন্তা 35 দ্বারা বিভাজ্য, মানে 35 একটা সংখ্যা যারা 5 এবং 7 দুইটা দ্বারাই বিভাজ্য। 35-এর দ্বিগুণ 70 আছে, 3 35-এ 105 আছে, 4 35-এ 140 আছে। তার চেয়ে বেশি করলে তো এই চারটা সংখ্যাই আছে যারা আসলে 35 দ্বারা বিভাজ্য। আর যারা 35 দ্বারা বিভাজ্য তারা 5 এবং 7 দুইটা দ্বারাই বিভাজ্য। তাহলে এখানে মোট কয়টা সংখ্যা আছে? এন এর মান কত? 4। কিন্তু এন এর মান জানতে চাওয়া হয়নি, আমাকে বলছে পাওয়ার সেটের সদস্যের সংখ্যা কত। পাওয়ার সেট মানে কি? ওই যে শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে উপসেটের সদস্য সংখ্যার সমান, যেটাকে বলি আমরা 2n। তার মানে 2 হবে। 2 মানে 2 × 2 × 2 × 2, 4টা 2 গুণ করলে আমাদের আসলে 16 হবে অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? বুঝেছি? হুম, ওকে, সবাই ক্লিয়ার না? আচ্ছা, এবার 15 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা সেই দিন যে সম্ভাব্যতার অঙ্ক আমি লাইভ ক্লাসে নিলাম, একেবারে সেই রকম সেই কোশ্চেন। কিন্তু আমি আরো এর চেয়ে কত কঠিন অঙ্ক করিয়েছি। প্রথম দিকে এই টাইপের অঙ্ক আমি করিয়েছি। বলেছিলাম যে একটি থলেতে 5টি নীল, 10টি সাদা এবং 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুলে নিলে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? সাদা না হওয়ার সম্ভাবনা, সাদা না হইলে সেটা কি? সাদা না হইলে সেটা কালো অথবা নীল। তাহলে কালো আর নীল আছে কয়টা? কালো আর নীল আছে 25টা। মোট বল কয়টা? তাহলে 25 আর 10-এ 35টা। তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা হবে 25/35। কাটাকাটি করলে 5 5 25, 5 7 35, মানে 5/7। একেবারে সহজ কোশ্চেন একটা, একেবারেই সহজ কোশ্চেন। 5/7 হবে। তো এই কোশ্চেনটার অনেকে এইভাবে করেও অ্যান্সার দিতে পারে যে সাদা হওয়ার সম্ভাবনা বের করবে প্রথমে 10/35 করে। 10/35 করলেন, 5 দুগুণে 10, 5 7 35, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা বের হবে। আর সাদা হওয়া থেকে না হওয়ার সম্ভাবনা বের করবে 1 - 2/7। এটা করলেও 5/7 আসবে। দুইভাবেই করা যায়, কোনো সমস্যা নাই।
মানে সাদা না হইলে তো সেটা লাল বা নীল বা কালো, তাহলে নীল বা কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে, মোট নীল বা কালো আছে 25টা, 25/35 করে দিলে একবারই অ্যান্সার হবে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার, বুঝেছি। ওকে, এরপরে 16 নম্বর কোশ্চেনে দেখি, একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ মুখ করে মুখ করে আছে, সে ঘড়ির কাঁটার দিকে আহ আচ্ছা, আমরা একটু ইয়াটা এঁকে নিই। আচ্ছা, আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে এগুলোতে কিন্তু এটা কিন্তু মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন, মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন। বেসিক টু ম্যাজিক ম্যাথে কিন্তু মেন্টাল অ্যাবিলিটি এবং গাণিতিক যুক্তি দুইটাই আছে। আপনারা বইটা সংগ্রহ করেন, আর আগামী 15 তারিখে যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটা বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের উপরে বেস করে যদিও হবে, পুরাটাই বেসিক টু ম্যাজিক ম্যাথ উপরে বেস করে হবে, কিন্তু ওই ক্লাসে ওই যে 15ই মে থেকে যেটা শুরু হবে, যারা বিসিএস লিখিত দিবে তাদের তাদের পর্যন্ত রেকর্ডিং এর মাধ্যমে পুরাটা কভার করা হবে, 100টা লাইভ ক্লাস করানো হবে, সকল পরীক্ষার জন্য লিখিত এমসিকিউ সবকিছু কভার হবে, এমন একটা আসলে কোর্স হচ্ছে 15ই মে থেকে। কেউ যদি ভর্তি হতে চান 01320820854 নাম্বারে কল করে ভর্তি হতে পারেন, অথবা mpbian.com গিয়ে ডিরেক্টলি ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, দেখেন, খেয়াল করেন, একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে, সে ঘড়ির কাঁটার দিকে, উত্তর পশ্চিম আগে আপনাকে বুঝতে হবে। আপনি বলেন দেখি, আমরা সাধারণত উপরের দিকটাকে কি বলি? উত্তর। নিচেরটাকে কি বলি? দক্ষিণ। বাম দিকে বলি আমরা পশ্চিম, ডান দিকে বলি কি আমরা? পূর্ব। এই তো কাহিনী। বলছে একজন উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে, উত্তর পশ্চিম মানে কি? উত্তর আর পশ্চিমের মাঝখানে, এই যে উত্তর আর পশ্চিমের মাঝখান বরাবর, এই বরাবর কিন্তু সে মুখ করে আছে, উত্তর আর পশ্চিমের মাঝখান বরাবর। এখন বলছে সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি কোণে ঘুরলো। ঘড়ির কাঁটার দিক মানে কি? এই পাশে ঘড়ির কাঁটা ঘুরে, ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি কোণে ঘুরছে। এইটা হচ্ছে 45, এরপরে আরেকটু 45, মানে এখন তার মুখ এইদিকে, ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি সে ঘুরছে। তারপর কি করছে সে? ঘড়ির কাঁটার দিকে 90, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ঘুরছে। এইবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে সে 180 ঘুরছে। ভালো করে একবার ছবি এঁকে নিলে আর কিচ্ছু না। 180 মানে কি? পুরাটা এই পাশে চলে আসছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বিপরীত দিকে মিলায় 180 বরাবর, মানে এই বরাবর এখন সে মুখ করে আছে। তারপর সে একই দিকে, মানে যেই পাশে ঘুরতেছিল ঘুরতেছিল মানে এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, একই দিকে আরো 90 ডিগ্রি ঘুরলো। এই 180 ঘুরার পরে আবার 90 ডিগ্রি ঘুরছে, 90 ডিগ্রি ঘুরছে মানে তার মুখ এখন এই বরাবর। সে এখন কোন দিকে মুখ করে আছে? তার এখন মুখটা কোন দিকে? তাহলে এই দিকে এখন সে মুখ করে আছে। ঠিক আছে, এই দিকটা কোন দিক? এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট। সাউথ ইস্ট মানে কি? দক্ষিণ আর পূর্বের মাঝখানে, মানে দক্ষিণ পূর্ব দিকে সে আসলে মুখ করে আছে। এটার অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বার। এটার অ্যান্সার হবে গ নাম্বার, মানে সাউথ ইস্ট বরাবর সে আসলে মুখ করে আছে। কথা কি বুঝা গেছে? বুঝলেন? কাহিনী কি বুঝছেন? খুবই সহজ, কিন্তু একেবারে ইজি। নিজে একবার চিন্তা করবেন, অনেক ইন্টারেস্টিং লাগে এগুলো কোশ্চেন করতে, অনেক ইন্টারেস্টিং লাগে যে এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট। আপনি আগে চিন্তা করবেন সে মুখ করেছিল কোন বরাবর? সে মুখ করেছিল এই দুটার মাঝখান বরাবর, কারণ বলেছে উত্তর পশ্চিম দিকে মুখ করে, মানে এটার মাঝখানে ছিল। সে বলছে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘোরা মানে এই বরাবর সে মুখ করে আছে। তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 বরাবর ঘুরছে, 180 বরাবর ঘুরছে মানে এখন তার মুখ এই দিক বরাবর। সে তারপর আরো একই দিকে 90 ডিগ্রি ঘুরছে, একই দিকে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরো 90 ডিগ্রি ঘুরছে, তাহলে এখন এই দিক বরাবর আছে, তার মানে দক্ষিণ পূর্ব দিকে। ক্লিয়ার? বুঝছি? তার মানে আমাদের অ্যান্সার হবে দক্ষিণ পূর্ব। নিচের শব্দগুলো অভিধানে যে ক্রমের মধ্যে আছে, আচ্ছা এটা খুবই সহজ একটা কথা, যে পি আর পি আর পি এ পিও পিই, ডিকশনারিতে পি এ তো আগে আসবে অবশ্যই, তার মানে 3 নাম্বার সবার আগে আসবে, প্রথমেই হবে 3, 3 আছে দুইটা জায়গায়। ওকে, তাহলে পি এ তো প্রথমে আসবে অবশ্যই, ডেফিনেটলি, তার মানে 3 নাম্বার প্রথমে আসলো, তার মানে 3 নাম্বার ফার্স্টে আসলো। আচ্ছা, এরপরে কি আসবে? এরপরে আমরা যদি দেখি পিও আছে, পিই আছে, পি আর আছে, পি, অবশ্যই পিই আসবে এরপরে, পিই, পিই আছে হচ্ছে 5 নম্বরে, 3-এর পরে 5, 3-এর পরে 5 একটাতেই আছে খ নাম্বারে, তাহলে 3-এর পরে 5 আমাদের খ নাম্বার হবে অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে, 3-এর পরে 5 মানে আমাদের আসলে খ নাম্বারটা হবে। ঠিক আছে, ক্লিয়ার? এইবার কি হইলো? একটি ছবিতে, এটা কি দিয়েছেন? একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলল তার ভাই, তার ভাইয়ের তার ভাইয়ের বাবা নাকি? আচ্ছা, কোশ্চেনটা একটু দেখি।
আচ্ছা, একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে বলল, একজন মহিলা বলেন তার ভাইয়ের বাবা, হ্যাঁ বাবা হবে, তার ভাইয়ের বাবা তা আমার দাদার একমাত্র ছেলে। ছবির পুরুষটির সাথে কি সম্পর্ক? কি সম্পর্ক বলেন? সম্পর্ক কোনটা বলেন দেখি, কোন সম্পর্ক? তাড়াতাড়ি বলেন। রাইট, সুন্দরভাবে করে এটা পারতে হবে। দেখেন, আমি আপনাদেরকে একটা সিস্টেম শিখাই দিছিলাম। এই ধরনের অঙ্ক করার একটা সিস্টেম হচ্ছে জেনারেশন ওয়াইজ চিন্তা করা, জেনারেশন ওয়াইজ চিন্তা করা। যেমন ভাই বোন, চাচাতো ভাই মামাতো ভাই সব এক জেনারেশনের। আবার মামা চাচা বাবা মা এরা সব এক জেনারেশন, খালু এরা এক জেনারেশনের। আবার তার উপরে জেনারেশন হচ্ছে দাদা দাদি নানা নানি, এরা উপরে জেনারেশনের। নিচের জেনারেশনের হচ্ছে বোন, এরকম জেনারেশন ওয়াইজ চিন্তা করলে এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি যদি চিন্তা করি যে একজন মহিলা বলেন, ওই যে যেই লোকটার কথা বলতেছে, যে তার ভাইয়ের, মানে ওই যে ছবিটা যেটা আছে যার আসলে ছবি, এই ছবির ভাইয়ের, ভাই তো একই জেনারেশনের, তাই আমি ডান পাশে দিলাম, একই জেনারেশন গুলো এক বরাবর দিব। তাহলে এই ছবিটার যে ভাই আছে, ছবিটার ভাইয়ের বাবা, তাহলে বাবা তো উপরের জেনারেশনের, তাহলে বাবা এক জেনারেশন উপরে দিলাম, এর বাবা, তাই উপরে জেনারেশনে দিলাম। আমার দাদার একমাত্র ছেলে, তাহলে বাবার উপরে আমার দাদার একমাত্র ছেলে, তাহলে অবশ্যই এইখানে আছে দাদা, সেই দাদার একমাত্র ছেলে, মানে আমি যদি এইখানে থাকি, আমি যদি এই জায়গায় থাকি, আমার দাদা অবশ্যই বাপের উপরে জেনারেশন, তাহলে আমার দাদার একমাত্র ছেলে, আমার দাদার একমাত্র ছেলে। তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমি আর ছবিতে যে আছে এরা দুইজন কিন্তু একই জেনারেশনের। একই জেনারেশনের কিন্তু মা হইতে পারে না, খালা হইতে পারে না, কন্যা হইতে পারে না, একই জেনারেশনের হচ্ছে বোন। তার মানে এই যে আমি যে আছি, ছবিতে যে আছে সে আমার ভাই, আমি হচ্ছে তার বোন, এইটা হচ্ছে একই জেনারেশনের মানুষ, আমরা দুইজনেই একই জেনারেশনের মানুষ, অবশ্যই এটা আসলে বোন হবে। ঠিক আছে, ছবিতে যে আছে সে আসলে তার ভাই, অথবা আমি হচ্ছি তার আসলে বোন, মানে উক্ত মহিলার সম্পর্ক হচ্ছে, উক্ত মহিলাটা হচ্ছে ওইখানে যার ছবি বলছে, ছবিটার যে ভাই আছে, তার ভাইয়ের যে বাবা আছে, তাহলে আমার ছবিটা মানে কি আমার ভাইয়ের, আমার ওই ছবিটা হচ্ছে একজনের ভাই, তার আরেকটা যদি ভাই থাকে, তার ভাইয়ের বাবা মানে কি আমারও বাপ, তাহলে আমার দাদার একমাত্র ছেলে। কাহিনী তো ওই একই, আমার বাপের কথাই বলতেছে। হ্যাঁ, আমার বাপের কথাই বলতেছে। কথা কি বুঝা গেছে? এইভাবে চিন্তা করলে একটু তাড়াতাড়ি করতে পারবেন, আর না হলে মাথা গুলাই যাইতে পারে, আরে কি বললো এগুলা, হ্যাঁ অনেক অন্য কিছু অ্যান্সার দিতে পারেন। ওকে, আচ্ছা এটা কি ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে। ছবির ভাই মানে ছবিটা যদি আমার ভাই হয়, তার ভাই মানেও আমার ভাই, তার বাবা মানে আমার বাবা, আমার দাদার একমাত্র ছেলে মানে তার বাবা, মানে তো আমার ভাইয়ের বাবা মানে আমারও বাবা, আমার দাদার একমাত্র ছেলে মানে ওই আর কি কাহিনী, আমার দাদার একমাত্র ছেলে মানে তো আমার বাপের কথাই বলতেছে। ওকে ঠিক আছে। আচ্ছা, ই ইকুয়াল যদি 10 হয়, আবার জে ইকুয়াল 20 হয়, ও ইকুয়াল 30 হয়। আমি কালকে এই ধরনের একটা অঙ্ক করিয়ে দিয়েছিলাম, যে দেখেন ই এর স্থানীয় মান কত, ইংরেজি অ্যালফাবেটিক অক্ষরে ই এর মান হচ্ছে 5, কিন্তু এখানে দেওয়া আছে 10, তার মানে স্থানীয় মান যেটা 5, মানে এ বি সি ডি 5 নাম্বার অক্ষর না, কিন্তু আছে 10। জে কত নাম্বারে আছে? 10 নাম্বারে, কিন্তু দিয়েছে 20। ও কয় নাম্বারে আছে? 15 নাম্বারে, কিন্তু দিয়েছে 30। টি কত নাম্বারে আছে? 20 নাম্বারে, কিন্তু দিয়েছে কত? 40। তাহলে এখন এইটার মান কত হবে? আপনি চিন্তা করেন, বি আসলে কয় নাম্বারে আছে? 2 নাম্বারে, দিব 4। ই আসলে কয় নাম্বারে আছে? 5 নাম্বারে, দিব 10। এস কত নাম্বারে আছে? আপনি আপনি এখান থেকে হিসাব করে বলতে পারবেন যে এখানে যেহেতু টি আছে 20 নাম্বারে, এস তো হচ্ছে এস এর পরে তো টি, এস তাহলে 19 নাম্বারে, তাহলে 19-এর দ্বিগুণ হচ্ছে আমাদের 38, আর টি তো হচ্ছে আমাদের দেওয়াই আছে, টি হচ্ছে আমাদের 40। তাহলে যদি আমরা সবগুলো যোগ করি, তাহলে 40 আর 10-এ হচ্ছে 50। আচ্ছা, এখানে হচ্ছে 78, 78 আর 10-এ হচ্ছে 88, আর 88 আর 4-এ হচ্ছে 92, নাকি? এটা কি 92? ক্লিয়ার? সবাই কি বুঝেছি? এটার অ্যান্সার হবে হচ্ছে 92। ওকে, এখানে বলছে কোন শব্দটি অন্য অন্যগুলো থেকে আলাদা। আচ্ছা, এটা হচ্ছে কিউই, ইগল, ইমু আর অস্ট্রিচের কথা বলেছে। এটা খুব সহজ একটা কোশ্চেন যদি জানা থাকে আর কি। এখানে কিউই, ইমু আর অস্ট্রিচ এগুলো কিন্তু আসলে উঠতে পারে না, ইগল হচ্ছে উঠতে পারে। হ্যাঁ, তো আলটিমেটলি ইগলটা হচ্ছে আলাদা, অ্যান্সার হবে ইগল। এরা তিনটা একই রকমের, ইগলটা হচ্ছে আলাদা।
তাহলে অন্যদের থেকে আলাদা কোনটা? অ্যান্সার হবে হচ্ছে ঈগল। একজন মহিলা বলছেন যে আপনি যদি আমার নিজের বয়সকে উল্টায় দেন তাহলে আমার স্বামীর বয়স নির্দেশ করবে। তিনি আমার বয়স থেকে বড় এবং আমাদের যে বয়সের পার্থক্যটা সেটা মোট বয়সের যোগফলে 11 ভাগের 1 ভাগ। আচ্ছা, তার মানে 34 বছর। আমাদেরকে এটাকে অপশন টেস্ট করতে হবে, কারণ অন্যভাবে গেলে অনেক টাইম লাগবে। আপনি অপশন টেস্ট করে ফেলবেন। অপশন টেস্ট করা এই বয়সের অঙ্কগুলো আমি বলেছি অপশন টেস্ট করবেন, অঙ্ক শেষ। আপনি চিন্তা করেন, মহিলার বয়স যদি 34 হয়, তার স্বামীর বয়স উল্টাই দিতে হবে, 4টা আগে 3টা উপরে। মানে ওই যে বলছে যে আমার বয়সকে যদি উল্টায় দেন তাহলে স্বামীর বয়স পাওয়া যাবে, তাহলে স্বামীর বয়স 43। তাহলে এখন দেখেন এই দুজনের বয়সের পার্থক্য কত হইলো? 9। এখন দেখেন তো এই দুটা যোগ করলে কত হয়? এই দুটা যোগ করলে আমাদের হয় হচ্ছে 77। তা 77কে আমাদের কি 77কে আমরা যদি 11 ভাগ করি তাহলে কি 9 পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে পাওয়া যায় না। আমি যদি 23কে উল্টাই দিই তাহলে 32, 32 আর 23 যোগ করলে 55। এই দুটারও ডিফারেন্স হচ্ছে 9। 55কে কি 11 দিয়ে ভাগ করলে আমাদের 9 পাওয়া যায়? পাওয়া যায় না। এইবার আমি যদি চিন্তা করি 45, তাহলে 45কে উল্টায় দিলে আমি পাবো হচ্ছে 54। 45 আর 54 যোগ করলে হচ্ছে 99। এই দুটার পার্থক্য হচ্ছে 9। 99 এর 11 ভাগের 1 ভাগ হচ্ছে 9, তার মানে এটার অ্যান্সার হবে 45। এটার অ্যান্সার হবে 45। ঠিক আছে, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সারটা হবে 45। একটু দ্রুত গতিতে করছি কারণ যারা পরীক্ষা দিয়েছে তাড়াতাড়ি যাতে এগুলো সলিউশন গুলো পেয়ে যায়। আচ্ছা, যদি একটি কামান থেকে নিম্নলিখিত 4টি বস্তুকে আনুভূমিকভাবে নিক্ষেপ করা হয় তাহলে নিচের কোনটি সবচেয়ে বেশি উড়ে যাবে? একটা জিনিস আমরা জানি যে এটাতে ফ্রিকশন কম থাকে, মানে যেটাতে ঘর্ষণ কম থাকে, ফ্রিকশন বল বা ঘর্ষণ। এটা একটা মেন্টাল এবিলিটি টাইপ কোশ্চেন, যে বা বিজ্ঞানের টাইপেরও কোশ্চেন বলা যেতে পারে, যে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যারা স্ফেরিক্যাল বা গোলাকৃতি যারা থাকে এখানে ফ্রিকশন সবচেয়ে কম থাকে, সেটা সবচেয়ে বেশি দূর উড়ে যাবে। তার মানে এটার আমাদের অ্যান্সার হবে গ নাম্বার। এটার অ্যান্সার হবে আমাদের গ নাম্বার। একটি সভায় 15 জন লোক আছে, তারা সকলেই একজন অপরজনের সাথে করমর্দন করে। আমরা জানি 15 জন সবাই যদি একে অপরের সাথে করমর্দন করে তাহলে মোট করমর্দন সংখ্যা হবে 15C2। 15C2 এর মান হচ্ছে 15 গুণন 14, ডিভিশন হচ্ছে 1 গুণন 2। এইটা একবারে বিন্যাস সমাবেশের 1 নাম্বার কোশ্চেন। মানে সমাবেশের 1 নাম্বার কোশ্চেন থেকে সমাবেশের একটা কোশ্চেন দিয়েছে, বিন্যাসের 1 নাম্বার কোশ্চেন থেকে বিন্যাসের একটা কোশ্চেন দিয়েছে, সম্ভাব্যতার 1 নাম্বার কোশ্চেন থেকে সম্ভাব্যতার একটা কোশ্চেন দিয়েছে। এইবার বিন্যাস, সমাবেশ এবং সম্ভাব্যতার সবচেয়ে সহজ কোশ্চেন আসছে, কিন্তু তারাই ধরা খেয়েছে যারা এগুলা বাদ দিয়ে গেছে। বিন্যাস, সমাবেশ এবং সম্ভাব্যতা কেউ যদি একটা ক্লাসও করে, তারা এই 3টা কোশ্চেন, বিন্যাসের একটা ক্লাস করলেও বিন্যাসের কোশ্চেনটা পারবে, সমাবেশের একটা কোশ্চেন করলে সমাবেশের কোশ্চেন পারবে, সম্ভাবনার কোশ্চেন করলে সম্ভাব্যতার কোশ্চেন পারবে। একটা করে কোশ্চেন করলেও এই কোশ্চেনটাই করা করমর্দনের সংখ্যা। তার মানে আলটিমেটলি 7 দিয়ে গুণ করলে 7 আর 15 গুণ করলে 105 হবে আমাদের অ্যান্সার, তাই না? ওকে, আচ্ছা, চিলড্রেন আর পেডিট্রিশিয়ান এই দুটির সাথে সম্পর্কিত কোনটা? আমরা জানি যে চিলড্রেন হচ্ছে শিশু, তাদের শিশুর ডাক্তার। তো সেই রকমের যদি আমরা বলি অ্যাডাল্টের সাথে অর্থোপেডিক্স এর কোনো সম্পর্কই নাই। কিডনির সাথে যদিও এইটার সাথে সম্পর্ক, এইটাও ঠিক আছে, স্কিনের সাথে এইটার চিকিৎসাও ঠিক আছে, কিন্তু এখানে স্পেসিফিকলি চিলড্রেনের সাথে আমি যদি মিল বলি তাহলে হচ্ছে চিলড্রেনের মতো ক্যাটাগরিতেই পড়বে হচ্ছে ফিমেল, এবং তাদের জন্য গাইনোকোলজিস্ট। তার মানে আমাদের গ নাম্বারটা এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট, আমাদেরকে সর্বোত্তম ভাবে প্রকাশ করার কথা বলেছে। মানে এগুলোও কিন্তু ঠিক আছে যে এদের এইটার জন্য এটার দরকার, কিন্তু এগুলা তো অঙ্গ প্রত্যঙ্গ, এখানে তো অঙ্গ প্রত্যঙ্গ বলে নাই, এখানে কি বলেছে যে চিলড্রেন মানে যে রুগী তার কথা বলেছে, তার রুগীর সাথে তার ডাক্তারের কথা, সম্পর্কের কথা বলেছে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে অ্যান্সার আসবে। আচ্ছা, 22 নাম্বারটা আরেকবার, 22 নাম্বারটার অ্যান্সারটা কি দিয়েছিলাম? আচ্ছা, 22 নাম্বারটা হচ্ছে ঘর্ষণ। মানে কোনো একটা জিনিস যখন গোলাকৃতি থাকে তখন এর সারফেস এরিয়া সবচেয়ে কম থাকে, সেই জন্য সেটার ঘর্ষণ সবচেয়ে কম থাকে। এটা একটা বিজ্ঞানের কোশ্চেন আর কি, বিজ্ঞান টাইপ কোশ্চেন। আচ্ছা, নিচের কোনটি সিরিজ পুরাপুরি সম্পন্ন করবে? আচ্ছা, এখানে যেটা দেয়া আছে যে এইখানে মূলত খেয়াল করেন যে এই জায়গায় সাদা ছিল 2টা, এই সাদায় আমি এইটার সাথে এইটার রিলেশন দেখতে পাই আমরা, আবার এইটার সাথে এইটার একটা রিলেশন দেখতে পাই। সেই রিলেশনটা কি? এইখানে 2টা ছিল, এই জিনিসটা এখানে 3টা হয়েছে। আবার এই জায়গায় 2টা ছিল এরকম,
এই জায়গায় এরকম 3টা হয়েছে। তাহলে আমরা যদি এখন দেখি যে 5 নম্বরে যে আসলে কোনটার সাথে আমরা আসলে মিল খুঁজে পাবো, তাহলে এইখানে ছিল এরকম করে দুইটা, এইখানে হয়েছে এই 3টা, তার মানে এরকম। তার মানে এরপরে কি হবে, এইখানে আরেকটা জিনিস আসবে, এরকম হবে, এরকম করে আসলে জিনিসটা হবে এখানে, কিন্তু এই জিনিসটা আছে আমাদের ক নাম্বারে। তার মানে এখানে অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। যে 1-এর সাথে 3 নাম্বারের মিল আছে সেটাকে আমরা চিন্তা করে ক নাম্বার আসলে আমরা বলতে পারবো। বুঝলেন? নিচের প্রশ্নবোধক চিহ্নে গতকালকে মেন্টাল অ্যাবিলিটিতে এই কোশ্চেন করিয়েছি আমি, যে দেখেন যে এইটা আর এইটা গুণ করলে কত এইটা আর এইটা যদি আমরা যোগ করি, যে 4 আর 8 যদি যোগ করি, 4 আর 8 যোগ করলে 12কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 9 12 হচ্ছে 108। এখানে দেখেন এখানে আছে 5 আর 4 যোগ করলে হচ্ছে 9কে যদি আমরা 12 দিয়ে গুণ করি, 9 গুণন 12 করলেও আমাদের আসবে 108। তার মানে এখানেও কিন্তু আমাদের 108ই হবে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? মানে এখানে দেওয়া আছে যে এই 3টা দেওয়া আছে, এইখানে আপনাকে এই মাঝখানে কত হবে সেটা বের করতে বলছে। যেহেতু এই দুটো যোগ করলে 12 হয়, 12-র সাথে 9 গুণ করলে 108 হয়, এই দুটো যোগ করে এটাকে যদি আমরা গুণ করি তাহলেও আমাদের 108ই হয়, তার মানে 108ই আমাদের অ্যান্সার হবে। নিচের সঠিক বানান কোনটা? কনসেন্টিয়াস মানে বিবেকবান, বা কনসেনসিয়াস মানে হচ্ছে বিবেকবান, সেটা বানান হচ্ছে CONSCIENTIOUS। ওকে, এটা 27 নাম্বার। এটা বানান, আপনারা তো বানানের অঙ্কগুলা তো সরি, বানান এবং অঙ্কগুলা দুইটাই তো আসলে আপনারা বেশি করে পড়েন। ইভেন ইংলিশেও বানান আসলে আসে, তাই বানানটা ইংলিশ থেকেই আপনাদের পড়ে নেওয়া বেটার আর কি। একটি কমিটিতে পুরুষ এবং মহিলার অনুপাত দেওয়া আছে 3:2, মহিলার সংখ্যা 25 জন হলে পুরুষের সংখ্যা কত? যেহেতু 3:2 দেওয়া আছে, তাহলে আমরা বলে দিতে পারি মহিলার সংখ্যা যেহেতু 25 দেওয়া আছে, এখানে মহিলার সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 এর মান যদি 25 হয়, তাহলে 1 এর মান কত হবে? 2/25, তাই না? 25/2। তার মানে আমাদের পুরুষের সংখ্যা হবে 3 × 25/2। 3 × 25/2 দিলে এখানে কি আসে? একটা ভগ্নাংশ আসে, মানে 37.5 আসে, যেটা কোনো অপশনে থাকার কোনো চান্সও নাই। এমনিতে বোঝাও যাচ্ছে 2 আর এই জায়গায় আছে 25, 2 = 25 হইলে 1 এর মানেই তো ভগ্নাংশ চলে আসে, তাহলে এখানে কিন্তু এক্সাক্ট সংখ্যা বের হবে না। তার মানে এটা একটা ভুল কোশ্চেন। তাহলে এটা 2য় নাম্বার ভুল কোশ্চেন, মানে একটা ভুল কোশ্চেন আমি তখন দেখালাম, এটা হচ্ছে আরেকটা 2 নাম্বার হচ্ছে ভুল কোশ্চেন, এটার এখানে কোনো অ্যান্সার হবে না। এটাও যারা যেটা অপশন দাগাবেন সেটাই অ্যান্সার কারেক্ট হবে, না দাগাইলেও ফুল অ্যান্সার পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউবিকিউটাস মানে এর সমার্থক অর্থ হচ্ছে, ইউবিকিউটাস মানে হচ্ছে আমাদের হচ্ছে সর্বব্যাপী, সব জায়গায় থাকে এরকম, বা ওয়াইড স্প্রেড, গ্লোবাল, এগুলো হচ্ছে আমাদের সিনোনিম। আচ্ছা, তো এখান থেকে আমরা বলে দিতে পারি এটা গ নাম্বারটা হবে অ্যান্সার। আচ্ছা, 5টি ধারাবাহিক, এখন 30 নম্বর কোশ্চেন দেখতেছি। 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হলো 15, সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাটি কত? এটা করার সবচেয়ে সহজ উপায় হলো, আমি যদি ধারাবাহিক পূর্ণ সংখ্যা যদি 5টা দেখি, এবং 5টার মধ্যে 3 নাম্বারটা যেহেতু মিডিলে আছে, আমরা চিন্তা করব যে 3 নাম্বার যেহেতু মিডিলে আছে, তাহলে গড়টাও হচ্ছে 15। তার মানে এই যে মিডিলের সংখ্যাটা হচ্ছে 15, আপনাদেরকে এইভাবে করে করা আমি শিখিয়েছি। একবারে মিডিলেরটা, তার মানে 15, গড় যেহেতু 15 দেওয়া আছে, তাহলে তার আগেরটা হবে 14, তার আগেরটা হবে 13, তারপরেরটা হবে 16, এবং সবচেয়ে বড়টা হবে 17। এখানে 17 কোনো অপশনের মধ্যে নাই, তার মানে এইটারও অ্যান্সার ভুল। এটাও যে যেটা তাকাবেন সেটাই আসলে কারেক্ট হবে, অথবা উত্তর না দিলেও সঠিক হবে। তার মানে উত্তর নেই এটারও। তাহলে 3টা কোশ্চেনের উত্তর আসলে নাই এখানে, আপনাদের 3টা কোশ্চেনের উত্তর নাই। ঠিক আছে, তাহলে আমাদের গণিত এবং মেন্টাল এবিলিটিতে মোট 3টা কোশ্চেনের অ্যান্সার নাই। তাহলে কার কয়টা হইলো? যারা পরীক্ষা দিয়েছেন একটু কমেন্ট করেন, কার কয়টা হইলো এই 30টার মধ্যে, কার কয়টা হইলো। এরপরে আমরা আজকে এক এক করে আমাদের যারা এক্সপার্ট যেটাতে আছেন, এবং আমি দেখা যাবে যে আইসিটি বিজ্ঞান, আমিও তাদের সাথেও থাকবো, আইসিটি বিজ্ঞান এবং তার সাথে সাধারণ জ্ঞান, এগুলোর উপরে আমাদের কিন্তু সলভগুলো হবে, এবং ব্যাখ্যা সহ সমাধান, যার যেটাতে প্রবলেম হবে, সাধারণ জ্ঞান, হ্যাঁ, এগুলোর মানে বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, বাংলা ইংলিশ, এগুলোরও আমরা এক এক করে সলভ করব। তো কার কয়টা হলো এটা একটু কমেন্ট করেন। আর এই ক্লাসগুলো একটু ভালো করে করবেন, এই কারণে যে পরবর্তী পরীক্ষার জন্য কিন্তু জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।